অবশ্যই কাউকে শারীরিকভাবে নিগ্রহ করাটা আমরা অন্যায় বলেই মনে করছি, তার নিন্দা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তথাকথিত সাংবাদিকরা তাদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারছে? যেভাবে তারা সংবাদ পরিবেশন করছে, তাতে মনে হয় যে সাংবাদিকদের যে কাজ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসির যে কাজ, সেটা তারা আদৌ করছে, নাকি তারা ক্ষমতার সঙ্গে থাকতে চাইছে? তথাকথিত মূলধারা, যেটাকে এখনো পর্যন্ত মূলধারা বলা হচ্ছে, আমি অবশ্য এটা নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছি। আমি আমার মতো করে বলছি যে এরা মূলধারা নয়, এরা মূলধারা হতে পারে না। এরা যদি মূলধারা হতো, তাহলে যন্তর মন্তরের সামনে যে আন্দোলনটা, ছাত্র যুব সমাজের যে ব্যাপক আলোড়ন, সেটা বোধহয় গোটা দেশ জানতেই পারতো না। তাই কারা মূলধারা সেটা নিয়েও সংশয় থাকছে। কিন্তু তৎসত্ত্বেও এরা যেভাবে দাবি করছে যে এরা আক্রান্ত হচ্ছে, কেন আক্রান্ত হচ্ছে সেটা ভাবতে হবে না? সাধারণ মানুষজন কাউকে নিপীড়ন করবে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু সাংবাদিক পরিচয় দেন যারা, তারা ভাববেন না যে সাধারণ মানুষ কেন তাদের অবিশ্বাস করছে, কেন তাদের কাজে আস্থা রাখতে পারছে না? আমাদের বারবার এই প্রশ্নটা ভাবাচ্ছে, এবং আমরা মনে করছি সাংবাদিক তখনই হয় যখন সাংবাদিকতার যে নৈতিকতা আছে সেটাকে সে বজায় রাখতে পারবে। না হলে সাংবাদিককে আমরা সাংবাদিক বলতে পারছি না। আজ অনেকেই আমার উপরে খুব রুষ্ট হয়েছেন দেখলাম। অনেকে জানেন না, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসছে যারা এই কাজটার প্রতি একটা ভালোবাসার জায়গা আছে তাদের, কিন্তু তারা শেখে না। ওই তথাকথিত বৃহৎ পুঁজি নির্ভর যে মিডিয়ার মাথায় যারা বসে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি তো অনেকদিন সেখানে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখেছি, এরা আসলে মালিকের তোতা পাখি। আর গ্রাউন্ড লেভেলে যারা সাংবাদিকতা করতে যায়, রিপোর্ট সংগ্রহ করতে যায়, তাদের সেই তোতা পাখির শিখিয়ে দেওয়া বুলি আওড়াতে হয়। আমি বলছি এভাবে সাংবাদিকতা হয় না। আজ তার কুফল ফলতে শুরু করেছে। সাধারণ মানুষ সাংবাদিকদের দালাল বলছে, গদি মিডিয়া বলছে। অনেক আগে সচেতন হওয়া উচিত ছিল, এখনো হয়নি। এখনো আত্মসমালোচনা এরা করছে না। ফলে আমরা এই সাংবাদিকদের আলো অন্ধকার নিয়ে আলোচনা করব। সাংবাদিকদের কোনটা আলো আর সাংবাদিকতার কোনটা অন্ধকার, সেই বিষয়টা পরিষ্কার করে দেবার দরকার আছে। আসলে এই বিষয়টার উপর একটু আলোকপাত করি, আলোচনা করি। আজ ঠিক এই মুহূর্তে যারা আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবার জন্য সংযুক্ত হয়েছেন, আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন আমার এক সময়কার সহকর্মী, একাধিক চ্যানেলে আমরা একসঙ্গে চাকরি করেছি, রূপম চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন একেবারে রাজনীতির এবং ট্রেড ইউনিয়নের পোর খাওয়া শ্যামল কুমার মিত্র। অনেক সাংবাদিককে, মানে তিনি তো ক্রমাগত দেখছেন, তিনিও নিশ্চয়ই তার বক্তব্য রাখবেন। আমি প্রথমেই রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসব। রূপম দা, তোমার কাছে আমার যেটা জিজ্ঞাসা, যে আজ সাংবাদিকদের একটা বিতর্ক হচ্ছে যে সাংবাদিকরা আক্রান্ত, সাংবাদিকরা আক্রান্ত। আমি ঠিক এই পরিপ্রেক্ষিতেই একেবারে সহজ সরল করে তোমার কাছে প্রশ্নটা রাখতে চাই। কোথাও মনে হয় না রূপম দা, আজকে সাংবাদিকদের তারা তাদের পেশার প্রতি সুবিচার করছে কিনা সেটা ভাবার সময় এসে গেছে? হ্যাঁ, পেশার প্রতি যে দায়িত্ববোধ, পেশার প্রতি যে সচেতনতা, পেশার প্রতি দায়বদ্ধ থাকা মানে হচ্ছে সমাজ এবং দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকা। সাংবাদিকতার মূল হচ্ছে সত্যের সন্ধান এবং সত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সাংবাদিকের। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে যেটা চলছে গোটা দেশ জুড়ে, 2014 পরে কেন্দ্রে বিজেপি সরকার আসীন হওয়ার পরে গদি মিডিয়া কথাটা সবচাইতে বেশি পপুলার হয়েছে। গদি মিডিয়া মানে যারা সরকারের পক্ষে কথা বলে, সরকারের হয়ে খবর করে, সরকার বিরোধী কোনো খবর বা মানুষের পক্ষে যে খবর বা মানুষের জীবন যন্ত্রণার যে খবর, সেই খবরগুলো তারা কখনোই সামনে নিয়ে আসে না। এই কাজটা যারা সুচারুভাবে করে চলেছেন তারা হচ্ছে গদি মিডিয়া। এবং কেন্দ্রের যে সরকার,
সেই সরকার যারা বিভিন্নভাবে মানুষের কাছে সুপরিচিত ছিল সত্য এবং সংবেদন পরিবেশনের জন্য, সেই চ্যানেলগুলোকে একটার পর একটা ধ্বংস করেছে অথবা তার মালিকানা গ্রাস করে নিয়েছে। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এনডিটিভি। একদম। এনডিটিভির যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে নস্যাৎ করে দিয়ে আদানি গোষ্ঠী সেই চ্যানেলটাকে দখল করে নিয়েছে। আজকে এনডিটিভির সাংবাদিক, এনডিটিভির অ্যাঙ্কার, এনডিটিভির যারা এই নিউজ প্রডিউসার, তারা কিন্তু সামগ্রিকভাবে মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য নয়। এটা শুধু একটা চ্যানেল বললাম, এরকম যে কটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম আছে প্রত্যেকেরই অবস্থা এই জায়গায় গিয়ে ঠেকেছে। ফলে যেটা হয়ে গেছে, মানুষ ক্রমশ এই মূলধারা সংবাদ মাধ্যমের উপরে আস্থা হারিয়ে তারা সমাজ মাধ্যমে যে সমস্ত সাংবাদিকরা সততার সঙ্গে, সাহসের সঙ্গে এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করছেন, সংবাদ তুলে ধরছেন, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের আস্থা বেড়ে চলেছে। ফলে আগে, এবং এটা রাজ্যের ক্ষেত্রেও একই ব্যাপার, বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে আমরা দেখেছি যে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন অমুক মিডিয়াকে বিজ্ঞাপন দেব না, অমুক মিডিয়ার বিজ্ঞাপন বন্ধ করে দেব। তার আগে উনি কোন লাইব্রেরিতে কোন পত্রিকা ঢুকবে আর কোন পত্রিকা ঢুকবে না সেটা ঘোষণা করে দিয়েছিলেন। অর্থাৎ সমস্ত সংবাদ মাধ্যমকে কুক্ষিগত করার চেষ্টা। কিন্তু দুঃখের বিষয়, সংবাদ মাধ্যমের যারা মাথা, তারা মাথা নুইয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে সেই নির্দেশ পালন করলেন। ফলে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমের যে গৌরব, যে ইতিহাস, এখানে সাংবাদিকতার যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা ধ্বংস করলেন, কলঙ্কিত করলেন। যে কারণে গৌরকিশোর ঘোষ তৈরি হচ্ছে না, বিবেকানন্দ মুখোপাধ্যায় তৈরি হচ্ছে না, সরোজ দত্ত তো প্রশ্নই ওঠে না, সমর সেন স্বপ্ন আজকে। তাহলে যে সাংবাদিকদের আমরা দেখেছি, যাদের উত্তরসূরি আমরা, সেই মানুষগুলোর প্রতি আমাদের চূড়ান্ত অবিচার হচ্ছে। আমরা দেখেছি সত্যি কথা বলেছেন, সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন, জরুরি অবস্থার সময় তারা জেলে গেছেন, সরোজ দত্ত ময়দানে গুলি খেয়ে মরেছেন, কিন্তু সত্যি কথা লিখতে, সত্যি কথা বলতে, মানুষের কথা বলতে, দেশ সমাজের কথা বলতে তারা কুণ্ঠাবোধ করেনি। আর আজকের সাংবাদিকরা সত্যি কথা বলতে কি 2-5 টাকায় বিকিয়ে যাচ্ছে। এবং সংবাদের যারা মাথায় থাকে, আপনারা দেখবেন কিছুদিন আগে যে তারা মমতা জমানায় ছিল, নতুন জমানা পাল্টাবার সঙ্গে সঙ্গে তাদেরকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দিল, তারা নির্লজ্জের মতো সেখান থেকে বেরিয়ে গেল এবং তাদের চাটুকারদেরও চাকরি চলে গেল। আবার নতুন চাটুকাররা সেখানে বসে পড়ল। এবং আপনি যদি চ্যানেলগুলো সার্চ করেন একটার পর একটা, দেখবেন সবাই একই কথা, একইভাবে সরকারকে তোষণ করে যাচ্ছে। এবং সরকার যে প্রতিনিয়ত কি কেন্দ্রে রাজ্যে কোথাও ডবল ইঞ্জিন, কোথাও সিঙ্গেল ইঞ্জিন, মূলত যারা ডবল ইঞ্জিন চালাচ্ছে, তারা ডবল ইঞ্জিনের ভেতর থেকে যে লুটপাট, দেশকে ধ্বংস করা, অর্থনীতিকে ধ্বংস করা, সমাজকে বিভক্ত করা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা, পরিকাঠামোকে ধ্বংস করা, এই যে ক্রমাগত করে চলেছে, এগুলো আর সংবাদ মাধ্যমে আসে না। আপনি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের এই যে ককরোচ আন্দোলন ইত্যাদি এবং তাতে বিপুল সংখ্যার ছাত্রছাত্রীদের জমায়েত, সেটা শুধু এদেশে নয়, বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে সেই ক্ষোভ। সেখানেও কোথাও বাঙালিরা, এখানে যেহেতু একটা সর্বভারতীয় ব্যাপার, ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং আপনারা জানেন যে আমাদের যে প্রধানমন্ত্রী আগে যারা ছিলেন, সে জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মনমোহন সিং এবং নরসিংহ রাও, প্রত্যেকে কেউ 40টা, কেউ 45টা, কেউ করে, মানে ন্যূনতম করেছেন একটা টার্মে। নরসিংহ রাও 40টা সাংবাদিক সম্মেলন করেছিলেন, জওহরলাল নেহরু করেছিলেন 54টা।
কিন্তু বর্তমান শুধু তাই না, রূপমদা এখানে একটু বলে রাখি, তিনি বলা হয় জওহরলাল নেহরু সম্পর্কে বলা হয় তিনি সমালোচনা করবার জন্য নিজেই নাকি কোনো প্রবন্ধ লিখে নিজে সরকারের সমালোচনা করছেন অন্য নামে, যে সমালোচনাগুলো উঠুক এবং লোকে সেটা নিয়ে আলোচনা করুক, তাহলে সমালোচনা হলে সরকারের সীমাবদ্ধতাগুলো বোঝা যায়, সরকার সেটা শুধরাতে পারে। তিনি জওহরলাল নেহরু একজন কার্টুনিস্টকে বলেছিলেন, কি হলো, আপনি অনেকদিন আমাকে নিয়ে তো কোনো কার্টুন করছেন না। অর্থাৎ জওহরলাল নেহরুকে নিয়ে কার্টুন করছেন না, এটা জওহরলাল নেহরু নিজে সেই কার্টুনিস্টকে ডেকে বলছে, যে ব্যঙ্গাত্মক হতে পারে, সমালোচনামূলক হতে পারে, অত্যন্ত বিরূপ কিছু মন্তব্য হতে পারে, কিন্তু সেটাও থাকুক, এই ভেতরে এই স্পিরিটটা তিনি বহন করতেন বলেই সারা ভারতবর্ষ স্বাধীনতার পরে, যেসব 1947 সালের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন হয়েছে, সমস্ত দেশগুলো দেখুন জাতি দাঙ্গায় টুকরো টুকরো হয়ে গেছে। ভারতবর্ষ যে এক আছে তার একটা বড় কারণ জওহরলাল নেহরুর নেতৃত্বে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক ধাঁচের সরকার গড়বার জন্য তার যে অঙ্গীকার, সেটা এই অঙ্গীকারের ভেতর থেকে তিনি দেশ এবং জনগণকে একটা প্রোটেকশন দিয়েছেন, এবং ভারতীয় সংবিধানের যে মান্যতা তিনি দিয়ে গেছেন এবং তার পরবর্তীকালেও যারা এসছেন তারা দিয়েছেন, তারা ধর্মনিরপেক্ষতাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। তারা প্রাধান্য দিয়েছেন জীবনের অধিকার, বিচারের অধিকার, কথা বলার অধিকার, যে কোনো জায়গায় বসবাসের অধিকার, এই সমস্ত অধিকারগুলোকে তারা অক্ষুণ্ণ রেখেছিলেন। আর 2014 পর থেকে দেখবেন এই প্রত্যেকটা অধিকারের উপরে আক্রমণ হচ্ছে, আর মিডিয়া এই আক্রমণগুলোকে হয় সমর্থন করছেন অথবা চুপ করে থাকছেন। ফলে যেটা হয়েছে, যাদেরকে আমরা সাংবাদিক হিসেবে বাজারে চিনি, তারা সাংবাদিক নয়, তারা হচ্ছে শাসকের তল্পিবাহক এবং শাসকের অনুগত ভৃত্যতে পরিণত হয়েছে। মানে সাংবাদিকতা পেশাটাকে শাসকের ভৃত্য হিসেবে বহন করা, এই যে কালচার, এই কালচারটা গোটা দেশময় ছড়িয়ে পড়েছে। আজকে পশ্চিমবাংলার যারা সাংবাদিক, তারা যে মানুষের সম্মান পায় না, মানুষের আস্থা অর্জন করতে পারে না, এবং মানুষ এদেরকে দালাল হিসেবে চিহ্নিত করে। আমি আমার পাড়ায় দেখেছি, কিছুদিন আগে একজন সাংবাদিক এসেছিল, একটা বাড়ির ছবি তুলছিল, একটা নির্মীয়মান ফ্ল্যাটের। তাকে কয়েকজন ঘিরে ধরে বলল, আপনি তো টাকা কামাতে এসেছেন, আপনি ছবিটা নেবেন, যাবেন, কিছুক্ষণ পরে ফোন করে বলবেন এটা আমি দেখিয়ে দেবো, টাকা দিন, তাহলে আর দেখাবো না। সর্বত্র চলছে এটা। এইটার পৃষ্ঠপোষকতা করেছে তৃণমূল কংগ্রেস, এটার পৃষ্ঠপোষকতা করছে বিজেপি, এবং এই কালচারের বিন্দুমাত্র হেরফের হয়নি। এবং যখন এই কলকাতায় লক্ষ লক্ষ ছেলে তারা কলকাতায় মিছিল করলো, সেই মিছিল থেকে শুভেন্দুর পুলিশ 70 জনকে, লক্ষ লক্ষ লোকের মানুষ থেকে 70 জন মানুষকে তারা বেছে নিলেন এবং বললেন এরা সব শুক্রবারই হেনা তারা। যেই ভাষায় তিনি কথা বলছেন, ভাবতে লজ্জা লাগে, সত্যি ধিক্কার দিতে হয়। যে গতিতে একসময় আমরা প্রফুল্ল ঘোষকে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, বিধান রায়কে দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি, সেই গদিতে আসনে আসীন ছিলেন তার দিদি, আর দিদির এখন ভাই শুভেন্দু। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুখের ভাষা, তাদের কথা কোনোটাই সংবিধানের সাথে, ভারতীয় সংবিধানের যে ধর্মনিরপেক্ষ, ধর্মীয় প্রতিটি মানুষের সমান অধিকারের যে কথা, প্রতিটি মানুষের মর্যাদা নিয়ে বাঁচার যে অধিকার সংবিধান দিয়েছে, সেই সংবিধানকে তারা পদদলিত করে এইভাবে রাজ্য চালাবার চেষ্টা করছেন। এবং এই গুন্ডা দমন আইন প্রয়োগ করছেন কাদের উপরে? মুসলমানদের উপরে। অর্থাৎ 1 লক্ষ মানুষের মধ্য থেকে তারা 70 জন মুসলমান বার করে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত ঘৃণার বিষয় যে সাংবাদিকরা এর প্রতিবাদ করে না। এবং এইটা যদি করতে থাকে, সাংবাদিকদের মার খাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। আমরা প্রতিবাদ করব,
আমরা দুঃখ পাবো, আমাদের কষ্ট লাগবে, একই পেশার লোক যদি কেউ আক্রান্ত হয় আমরা অত্যন্ত তীব্র নিন্দা করব, তার ধিক্কার জানাবো, দুঃখ প্রকাশ করব, নিশ্চয়ই করব। কিন্তু আমরা যদি আমাদের সততা নিষ্ঠা বজায় রাখতে না পারি, আমরা যদি দলের দাসে পরিণত হই, সেই দলদাসত্বের মূল্য তো দিতে হবে। আমি সাংবাদিকতার নাম করে, আমি যদি সাংবাদিকতার নাম করে কোনো দলের দাসত্ব করি, তার মূল্য তো আমাকে চোখাতে হবে, তো ছেড়ে কথা বলবে না। আর মানুষ তো কষ্টে আছে। আজকে দেখেছেন যে শুভেন্দুর নিজের জেলা, নিজের গড়, সেখানে রাতে ঢুকে একজন 43 বছর মহিলা তাকে ধর্ষণ করে হচ্ছে। তার আগে একটি বাচ্চা মেয়ে সেখানে খুন হয়েছে। পরপর বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, মেয়েরা খুন হয়ে যাচ্ছে। বয়সের কোনো ইয়ে নেই, কারো বয়স 9 বছর শুরু করে 43 বছর, অথচ তিনি একটা নিয়েও কথা বলছেন না। এবং শুধু আরজি কর নিয়েই বলুন, অভয়া কাণ্ডের পরে একজন সিআইএসএফ এর জওয়ানের হাতে একজন রুগিনী ধর্ষিতা হলো আরজি করে। মুখ্যমন্ত্রীর হাতে কোনো কথা শুনেছেন? গুন্ডা দমন আইন দিয়ে তিনি শুক্রবারই খুঁজছেন। সেদিন সিআইএসএফ তার বিরুদ্ধে তো কোনো কথা বলেননি। তিনি আগে দেখে নেন যে ধর্ষণটা হলে পরে তিনি হিন্দু না মুসলমান, তারপরে তিনি বক্তব্য রাখেন। এই যে বিষয়টা আপনি ভাবতে পারেন জ্যোতি বসুর আমল বা বিধান রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি কেউ করবে? ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই শুভেন্দু অধিকারী এরা যেটা করছেন, যে দৃষ্টান্ত স্থাপন করছে, তার সেটা বাংলা এবং বাঙালির লজ্জার বিষয়। এর বিরুদ্ধে যদি মানুষ সচেতন না হয় এবং সংবাদ মাধ্যম যদি সচেতন না হয়, তা নিজের কাজ দায়িত্ব বোধ যদি জাগ্রত না হয়, আগামী দিনে কিন্তু অনেক মার অপেক্ষা করে আছে। কারণ আমরা না চাইলেও আমরা দুঃখ প্রকাশ করব, তীব্র বিরোধিতা করব, নিন্দা করব, কিন্তু আমাদের নিন্দায় তো মানুষ থেমে থাকবে না। আমি যদি চুরি করলে তাকে চোর বলবে, ডাকাতি করলে তাকে ডাকাত বলবে। যে সরকার ছিল তাকে চোরের সরকার বলে, কেন্দ্রে যে সরকার ছিল তাকে ডাকাতির সরকার বলে। নিজেদের রাম মন্দিরের টাকা নিজেরাই লুটপাট করে খাচ্ছে, অন্যকে সবকিছু ছেড়ে দিন। এত ঘটা করে রাম মন্দির, সেই রাম মন্দিরের দানপত্র থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল। এবং কারা লুটপাট করলেন? সেই অনিল মিশ্র, সেই চম্পত রাও। মোদীর সবচাইতে আস্থাভাজন দুজন যারা নজরদারিতে ছিলেন, তাদেরই নজর গোটা ব্যাপারটা চুরি হলো। দক্ষিণ ভারতের একটি ফ্যামিলি পরিবার তার সোনা পাতে মোড়া রামচরিত মানুষ দিয়েছিলেন। চুরি করবার সময় সনাতনীরা ওই রামচরিত মানুষটাকে দেখেনি, ওই সোনাটাকেই দেখেছে। এই তো হচ্ছে অবস্থা। আপনি সিন্ধু সম্প্রদায়ের মানুষরা 700 রূপোর ইট দিয়েছিলেন হিন্দু সনাতনীদের বিশ্বাস করে, সেই 850 রূপোর ইট চুরি করে নিয়েছে তারা। ফলে এই যদি সনাতনীদের হয়, এই কদিন আগে একজন আরএসএস নেতা আমাকে বোঝাচ্ছিলেন যে এখানে কেন ইসকনকে দায়িত্ব দেয়া হয়েছে শুদ্ধ শাকাহারি খেলে তারা সাত্বিক হবে। যারা রাম মন্দির দায়িত্বে আছে তারা তো একেবারে, তারা কোটি কোটি টাকা চুরি করছে। কিভাবে? রেখা গুপ্তার সরকার দিল্লিতে 65 কোটি টাকা ঘোটালা করেছে শুধুমাত্র সিএজি রিপোর্ট, আমাদের রিপোর্ট নয়। সংবাদ মাধ্যম বলে না, মেইন স্ট্রিম এগুলো বলে না। 65 কোটি টাকা চুরি হয়েছে সেখানে। একটা ওআরএস যেটা বাজারে 15 টাকা দাম, সেটা 225 টাকায় ওরা কিনেছে। 65 কোটি টাকা। আর রাজেশ এক্সপোর্ট 15 লক্ষ কোটি টাকা, 15 লক্ষ কোটি টাকারও বেশি সে 3টে ভুয়ো কোম্পানির নামে সাইফন করে নিয়ে চলে গেছে। এবং তাতে 12,600 কোটি টাকা এলআইসির গচ্ছা গেছে। কোন এলআইসি? যেটা আপনার আমার একদম, যেটা সাধারণ মানুষের সম্পত্তি। ফলে এর বিরুদ্ধে কিন্তু এই মিডিয়া যতদিন না সোচ্চার হচ্ছে, যতদিন চোরকে চোর ডাকাতকে ডাকাত না বলবে, তাদের দাসত্ব করবে, তাদের পদলেহন করবে, ততদিন সাংবাদিকরা তাদের সম্মান পাবে না। সম্মানের বদলে মার জুটবে। আমরা কাঁদবো, চিৎকার করব, ধিক্কার জানাবো, কিন্তু তাতে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। বেশ, আমি আপাতত বলে রাখছি। বেশ, শ্যামল বাবুর কাছে একই প্রশ্ন নিয়ে আসে। শ্যামল বাবু, আপনি গোটা বিষয়টা, আপনি তো দীর্ঘদিন ট্রেড ইউনিয়নের সঙ্গে রয়েছেন, চাকরি করেছেন, সাংবাদিকদের কাছ থেকে দেখেছেন। আপনি সাংবাদিকদের এই পরিণতি, মানে সেই সময়কার সাংবাদিক, আজকের সাংবাদিক, মানে কিরকম মনে হয় না যে
কারা এরা সাংবাদিকতা করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে শুধুমাত্র শাসক দলের পক্ষে, ক্ষমতার পক্ষে? তাহলে আপনি বলুন আমি কি করে এই সাংবাদিকতার পক্ষে, নিজে সাংবাদিকতার সাথে যুক্ত, কি করে বলি যে এই সাংবাদিকদের যদি আক্রান্ত হয় তাদের সাথে একসাথে আমি পথ হাঁটবো, প্রতিবাদ করব? নিশ্চয়ই আমার খারাপ লাগবে যে মার খাচ্ছে, কিন্তু যারা এই পরিস্থিতি তৈরি করে, যারা এইগুলো তৈরি করে, তাদের সাথে এক মিছিলে হাঁটা সত্যি কি আপনি বলুন যায় সম্ভব? দেখুন, যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে একটু তুলনামূলক আলোচনা করলে পুরো বিষয়টা স্পষ্ট হয়। পশ্চিমবাংলায় 2011 সালের আগে আর 2011 সালের পরে এই যে তথাকথিত মূল স্রোতের সংবাদ মাধ্যমের যে ভূমিকা, আর সর্বভারতীয় ক্ষেত্রে 2014 সালের আগে আর 2014 সালের পরে যে ভূমিকা, এই দুটো যদি আপনি পারস্পরিক তুলনা করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সংবাদ মাধ্যমের কি করুণ পরিণতি হয়েছে। 2014 আগে আপনি দেখুন, সর্বভারতীয় সংবাদ মাধ্যম, সে ইলেকট্রনিক মিডিয়া বলুন, সে প্রিন্ট মিডিয়া বলুন, ওই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে অসংখ্য খবর, অসংখ্য মানে সমালোচনামূলক নিবন্ধ এগুলো প্রকাশ করে চলেছে ধারাবাহিকভাবে। এবং ওই ইউপিএ সরকারের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছিল, সেই জনমত গঠনের ক্ষেত্রে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার আপনি এখানে 2011 আগে আসুন, তখনও কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানে প্রচুর সমালোচনা, বিপুল খবর, নিবন্ধ ইত্যাদি ইত্যাদি প্রকাশ হয়েছে। এবং পশ্চিম বাংলাতেও কেউ স্বীকার করুক বা না করুক, এই যে 2011 সালে যে ক্ষমতার পরিবর্তন হলো, সেখানে কিন্তু তথাকথিত মূল স্রোতের সংবাদ মাধ্যমের একটা বিরাট ভূমিকা আছে। একদম, সেটা জনমত আমরা গঠনে তারা ছিলাম একটা সেই সময়, বিরাট আমরা সেই সময় বিরাট কাজ ছিলাম, ওই করেছে। তথাকথিত মূলধারা সংবাদ মাধ্যমের সঙ্গে ছিলাম, আমরা জানি একদম। কিন্তু আপনি 2014 পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেখুন, তারা একেবারে সরাসরি বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারকে গ্লোরিফাই করার দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ছিল, ততদিন তৃণমূল সরকারকে তারা গ্লোরিফাই করেছে, তৃণমূল সরকারের কোনো দোষ খুঁজে পায়নি এবং মানে একেবারে সরকারের চাটুকারিতা করে গেছে। পরিস্থিতি কিরকম, একজন প্রখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ওনাকে নবান্নে 7 বার ডেকে পাঠানো হয়েছিল। উনি তখন একটি পত্রিকার প্রিন্ট মিডিয়ার দায়িত্বে ছিলেন। তো ওনাকে 7 বার নবান্নে ডেকে পাঠানো হয়েছিল যে ওই একটু লঘু হলেও সরকারের মৃদু সমালোচনা তার সংবাদপত্রে ছিল, এবং সেই খবর তাকে প্রত্যাহার করতে হয়েছে।